এনসিবির এক নেতার বাপের তদবির সরে নেই, পঞ্চগড় জেলার জজ, তাকে সাথে সাথে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। রাজনীতিবিদ মানেই চাঁদাবাজ, রাজনীতিবিদ মানেই খারাপ, আর যত ফেরেস্তা তারা। তো ঠিক আছে, আপনারা এই ফেরেস্তারা, আপনারা আবাবিল পাখির নাই, আপনারা কেন রাজপথে নেমে এসে হাসিনার পতন ঘটাইলেন না? আপনি তো ছাত্রলীগকে নির্বাহী ক্ষমতা বলে ব্যান করে দিয়েছে, তো আওয়ামী লীগকে দেন। আপনি কে ঠেকিয়েছে? আপনাকে কেউ বলেছে আওয়ামী লীগকে ব্যান করা যাবে না? আপনি কেন করছেন না? জামাতের আমির আজকে বলেছে যে আগামী ফেব্রুয়ারির মধ্যে ইলেকশনটা দেন। আপনি একটা বয়ান শুরু করেছেন ডিসেম্বর থেকে জুন, মানে মুখস্থ একটা বিদ্যা আপনি ছুড়ে দিচ্ছেন। বাংলাদেশের ভাবমূর্তির সাথে ডক্টর ইউনূসের ভাবমূর্তি অঙ্গাঙ্গিভাবে জড়িত। সরকার সংশ্লিষ্ট যে পার্টি গঠিত হয়েছে, সরকার একজন উপদেষ্টা পদত্যাগ করে যে পার্টি গঠন করেছেন, সেই পার্টির নেতারা এখন বলছে যে গণহত্যার বিচার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে ইলেকশন নয়। তো নিষেধটা কে করেছে? গণহত্যার বিচারটা করেন না, রাষ্ট্র সংস্কার করেন না, এরপর ডিসেম্বরের মধ্যে ইলেকশন দেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির 50 মিনিটস অনুষ্ঠানে। সপ্তাহে 2 দিন শনি রবিবার এই অনুষ্ঠানটি নিয়ে আমরা উপস্থিত হই। পুরো অনুষ্ঠান জুড়ে আমি এস এম তানভীর থাকবো আপনাদের সাথে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা আলোচনা করি আমাদের চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলো নিয়ে, আলোচনা করি দেশের বর্তমান প্রেক্ষাপট, রাজনীতি, অর্থনীতি সহ জনসম্পৃক্ত বিষয়গুলো নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা কেন্দ্রবিন্দু রেখেছি সমসাময়িক রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে 2 জন অতিথি উপস্থিত আছেন। প্রথমে পরিচয় করে দেব আপনাদের সাথে। আমার বাঁ পাশে আছেন এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি। এরপরে আছেন মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। আপনাদের দুজনকেই মাই টিভির স্টুডিওতে স্বাগত। মূলত আমরা আজকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে চাই। এবিএম মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আসলে 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণতন্ত্র প্রতিষ্ঠার পথে কতটুকু রাজনৈতিক দলগুলো হাঁটছে কিংবা রাজনীতি সেই পথে কতটুকু চলছে আসলে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক রাশেদ খান এবং মাই টিভির দর্শক শ্রোতা। আসলে রাজনৈতিক দলগুলোর মূল কাজই তো হলো জনগণের জন্য কাজ করা, এবং জনগণের জন্য কাজ করার জন্য একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা। যদি একটা গণতান্ত্রিক পরিবেশ না হয়, তাহলে কিন্তু একটা রাষ্ট্র বা রাষ্ট্রের যেমন বিকাশ হয় না, তেমনি মানুষের জন্য আপনি যেই কাজগুলি করবেন সেই কাজগুলি করার মতো সেই পরিবেশও তৈরি হয় না। আজকে বিগত 15.5 বছর পতিত শেখ হাসিনা সরকার যেভাবে বাংলাদেশের একটা গণতন্ত্রহীনতার মধ্যে নিয়ে গেছিল, সেই অবস্থা উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলি কাজ করছে। আপনি দেখেন, বিশেষ করে 5ই আগস্টের পর আপনারা দেখবেন যে রাজনৈতিক আগে যে একটা প্রতিপক্ষকে দমন করার একটা কৌশল ছিল, প্রতিপক্ষকে নিচ্ছিন্ন করে দেওয়ার একটা যে কাজ করেছিল বিগত আওয়ামী লীগ সরকার, সেটা থেকে তো দেশ বেরিয়ে এসেছে। বরং এখন আপনি দেখবেন প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রতিটি রাজনৈতিক শক্তি অথবা সামাজিক শক্তি যারা আছে, তারা কিন্তু তার নিজের মতো করে সমাজটাকে গড়ে তোলার জন্য যার যার কর্নার থেকে কিন্তু আজকে অবদান রাখছে। রাজনৈতিক দলগুলি তাদের মতামত ব্যক্ত করছে, সুশীল সমাজরা বলছে, আপনারা মিডিয়া যারা আছেন বলছেন। অর্থাৎ একটা গণতন্ত্র উত্তরণের জন্য যেই পথগুলি দরকার, সেই পথগুলি অনুসরণ করা হচ্ছে। এখন যদি আপনি প্রশ্ন করেন যে আসলে অগ্রগতি কতটুকু, সেই ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ যেমন আছে, তেমনি সংকটও আছে। যেমন রাজনৈতিক দলগুলির মূল চাওয়া হলো যে দীর্ঘদিন গণতন্ত্র বঞ্চিত মানুষগুলিকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনার একটাই পথ, সেটা হলো বাংলাদেশে একটা নির্বাচন করা, দ্রুত একটা নির্বাচন করে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর। কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখছি যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলি আগামী দিনে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা রোড ম্যাপ চাচ্ছে, যে যার মাধ্যমে এই সরকার কাজগুলি শেষ করে একটা নির্বাচনে যাবে। কারণ আপনি যদি কোথাও যদি টার্গেট ফিক্স থাকে যে আমি এই পর্যন্ত যাব, তাইলে কিন্তু তার কাজগুলি করার মতো তার নিজের মতো একটা পরিকল্পনা থাকে যে আমি এইভাবে কাজগুলি করে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছব। কিন্তু সেখানে একটা ব্যাপক সংকট তৈরি হচ্ছে আমরা দেখছি। কারণ ইন্টিরিয়াম গভর্নমেন্ট, বিশেষ করে ডক্টর ইউনূস যে কথাগুলি বলছে, তার মধ্যে আপনার রাজনৈতিক দলগুলি খুব একটা আস্থা পাচ্ছে না। উনি বলছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এর মধ্যে কিন্তু বাংলাদেশের নানা সংকট কিন্তু এখন তৈরি হচ্ছে। আপনি দেখেন যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত বা পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধের মহড়া চলছে। আজকে আমাদের আরেকটি প্রতিবেশী মিয়ানমারে, সেখানে মিয়ানমার জান্তা সরকার এবং যারা আরাকান আর্মি বিদ্রোহী, তাদের মধ্যে একটা সংকট হচ্ছে। এর মধ্যে আমাদের দিকে আবার নতুন করে রোহিঙ্গা ঠেলে দেওয়া হচ্ছে, একটা নতুন মানবিক করিডোর চাওয়া হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটির পক্ষ থেকে। সামগ্রিকভাবে একটা জটিল পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি বলে আমার কাছে মনে হচ্ছে। এবং এই অবস্থা যদি বিদ্যমান থাকে, তাহলে আমার মনে হয় যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক পথে উত্তরণ, আমার মনে হয় সেক্ষেত্রে একটি সংকট তৈরি হতে পারে বলে আমি মনে করি।
জি, ধন্যবাদ ফিরবো আপনার কাছে মোহাম্মদ রাশেদ খান। আপনারা বিগত 15.5 বছরে বিএনপি যেমন আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে, আপনার দলের ক্ষেত্রে আমরা সেগুলো দেখেছিলাম, কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে আসলে আপনারা কতটুকু গণতন্ত্র চর্চা করতে পারছেন কিংবা গণতন্ত্রের পথে হাঁটতে পারছেন আসলে? ধন্যবাদ সবাইকে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। ইতিমধ্যে আমাদের মোশাররফ ভাই বক্তব্য রেখেছেন। দেখেন, গণতন্ত্রের চর্চা বলতে আন্দোলন সংগ্রাম করার যে অধিকার, কথা বলার স্বাধীনতা এবং একই সাথে নির্বাচিত সরকার ব্যবস্থা, এই উপাদানগুলো থাকতে হয়। এখন যেটি রয়েছে সেটি হলো যে কথা বলার স্বাধীনতা রয়েছে, আমাদের বেশ নিরাপত্তার বিষয়ে সরকার সোচ্চার, কিন্তু নির্বাচনের ব্যাপারে আসলে সরকারের এক ধরনের ধোঁয়াশা সরকার রেখে দিয়েছে। তো এটি আসলে উৎকণ্ঠার জায়গাটা, যে সরকার আসলে নির্বাচনের কথা আসলে কেন সরকারের উপদেষ্টাদের মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তারা কি আসলে নিজেরা অভ্যুত্থান করে এই ক্ষমতা দখল করেছে, নাকি আমরা অভ্যুত্থান করে তাদেরকে ক্ষমতায় বসিয়েছি? আমরা অভ্যুত্থান করে তাদেরকে ক্ষমতায় বসিয়েছি। তার মানে কি? তার মানে নির্বাচনটার ব্যাপারে অবশ্যই আমাদের যে কথা বলার স্বাধীনতা, নির্বাচন নিয়ে আমাদের যে দাবি দেওয়া, সেই কথাগুলো আমরা বলতেই পারি। কিন্তু এমন একটি অবস্থা হয়ে গেছে যে অভ্যুত্থানের নায়ক তারা, মহানায়ক তারা, অভ্যুত্থান তারাই করেছে। এখন তারা যা বলবে সেটি আমাদের মেনে নিতে হবে, আমাদের কোনো কথা থাকবে না। আমার কাছে এখন এটি মনে হচ্ছে। কিন্তু আমরা দেখেছি যে গত 14-15 বছরের যে লড়াইয়ে, সেই লড়াইয়ে এই উপদেষ্টা পরিষদের অধিকাংশই আমাদের সাথে ছিলেন না। যারা বড় বড় কথা বলছেন তারা আরও খুবই ক্ষীণ সময় হয়তো হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু 2-1 ব্যক্তিকে আমরা দেখেছি যে আমাদের সাথে ছিলেন, যেমন আসিফ নজরুল একজন। বাকি কয়জন আসলে কতটা সময় আসলে অভ্যুত্থানের পক্ষে ছিলেন, জনগণের পক্ষে ছিলেন? এই যে আমি যদি ধরি আদিলুর রহমান শুভ্র সাহেব, এরপর আমাদের রেজওয়ানা আপা, আমরা যখন ভোটের অধিকারের দাবিতে আন্দোলন করেছি, কয়টা আন্দোলনে তাদেরকে আমরা পেয়েছি? আমরা যখন বলেছি যে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, কয়টা লড়াইয়ে আমরা তাদেরকে পেয়েছি? আমরা আসিফ নজরুলকে কয়েকটা লড়াইয়ে আমরা পেয়েছি, কিন্তু অধিকাংশ উপদেষ্টা তাদেরকে আমরা পাইনি। এমনকি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কোনো গণতান্ত্রিক লড়াইয়ে তাকেও কিন্তু আমরা পাইনি। কিন্তু তাকে আমরা কেন এই জায়গাটায় বসালাম? একটাই কারণ, যে তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে, তিনি আপনার আন্তর্জাতিক মহলের কাছে পরিচিত। এই অভ্যুত্থানের পরে সাধারণত আপনার এই পরিস্থিতিতে একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব দরকার ছিল, যিনি দেশের জনগণের কাছে, আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য। এটি তো সত্য, এই কারণে তাকে আমরা সেই জায়গাটায় বসিয়েছি। কিন্তু গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে কিন্তু তিনি আমাদের পাশে কখনোই ছিলেন না। তিনি কখনোই বলেননি যে হাসিনাকে ক্ষমতা ছাড়তে হবে। তার মানে কি? তার মানে লড়াইটা কিন্তু রাজনৈতিক শক্তিরা করেছে। অন্যদিকে যে তার অবদান একদমই নাই সেটি আমি বলবো না। তিনি হয়তো তার জায়গা থেকে ভিতরে ভিতরে কাজ করেছেন। আমরা হয়তো যতটুকু প্রত্যাশা করেছি ততটুকু তার কাছ থেকে পাইনি। তারপরেও এই মানুষটিকে আমরা মূল্যায়ন করেছি যে দেশের প্রয়োজনে তাকেই দরকার। তিনি যদি সেই আমাদেরকে মূল্যায়ন না করেন, আমাদের কথাগুলোকে গুরুত্ব না দেন, তারা যে এই অবিপ্লবী পরিষদের উপদেষ্টারা যা বলে তাই করেন, তাহলে কিন্তু ভুল করবেন। আমরা চাই তিনি ভুল না করেন। দেখেন, তিনি এখন বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কি নিবে না, আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। এটা কোনো কথা হইলো? আওয়ামী লীগ তো একটি পতিত স্বৈরাচার, একটি ফ্যাসিস্ট পার্টি। অসংখ্য মানুষকে তারা গুম করেছে, খুন করেছে, নির্যাতন করেছে। সর্বশেষ গণ অভ্যুত্থানে তারা গণহত্যা চালিয়েছে। গণহত্যার পরে পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো এই ধরনের নিকৃষ্ট স্বৈরাচারী দল নির্বাচনে অংশ নিতে পারেনি। তাদের অধিকাংশ নেতাকর্মীর বিরুদ্ধে বিচার হয়েছে, শাস্তি হয়েছে। এরপরে অধিকাংশ কিন্তু ভয়ে রাজনীতি ছেড়ে দিয়েছে। এখন কি প্রসঙ্গ আসছে যে আওয়ামী লীগ নির্বাচনে যাবে কি যাবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না। জনগণ 5 আগস্ট রায় দিয়ে দিয়েছে যে আগামী নির্বাচনে যেমনিভাবে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, বাংলাদেশের আর কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। আওয়ামী লীগ দল হিসেবে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু এই উপদেষ্টা পরিষদের সেই দিকে মনোযোগ নাই, গণহত্যার বিচারে তাদের মনোযোগ নাই। দেখেন, একটি মাত্র ট্রাইব্যুনাল তারা গঠন করেছে। এই একটি ট্রাইব্যুনাল আওয়ামী লীগের বিচার করতে 10 বছর লাগবে। কিন্তু যদি আপনি 10টি ট্রাইব্যুনাল গঠন করতেন তাহলে 1 বছরে কিন্তু বিচার করতে পারতেন। এই যে রাষ্ট্র সংস্কার আলোচনা আসতেছে, এই যে কমিশনগুলো গঠিত হয়েছে, সেখানে কি জনবল বাড়ানো যেত না? ইতিমধ্যে অধিকাংশ দলের সাথে বৈঠক করেছে, গুরুত্বপূর্ণ দলগুলোর সাথে। আমরা আমাদের প্রস্তাবনা মতামত দিয়েছি। সংস্কার করতে তো এত সময় লাগে না, গণহত্যার বিচার করতে তো এত সময় লাগে না। আপনারা করছেন না কেন? গতকাল দেখলাম যে একটি দল তারা সমাবেশ করে বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের আগে কোনো ইলেকশন নয়।
তা আমার প্রসঙ্গ হলো গণহত্যার বিচারে কে বাধা দিয়েছে? আপনার সরকারকে বলেন, সরকার তো আপনারই, আপনারাই তো এই উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। আপনার সরকারকে বলেন যে আগামী 6 মাসের মধ্যে বিচার শেষ করতে, আপনার সরকারকে বলেন আগামী 3 মাসের ভিতরে রাষ্ট্র সংস্কার করতে, কিন্তু এগুলো তো আপনারা বলতেছেন না। মূলত আওয়ামী লীগকে তারা আগামী 5 বছরে নিষিদ্ধ করতে চায় না। এরপরে নিষিদ্ধ হবে কি হবে না জানি না, কারণ ইতিমধ্যে তাদের ভিতরে 5 বছরের ক্ষমতায় থাকার একটি খায়েশ তৈরি হয়েছে। ধন্যবাদ, ফিরবো আপনার কাছে। জনাব এবিএম মোশাররফ হোসেন, আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে সুনির্দিষ্ট একটা রোড ম্যাপ চাওয়ার কথা বলেছেন এবং নির্বাচন চাওয়া যেন একটা অপরাধ, এই টাইপের একটা কথা এসেছে। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদে থাক, এরকম অনেকে দাবি তুলেছে, অনেক কথা বলেছেন যাতে অনেক দীর্ঘ সময় ধরে থাক। আসলে এই যে নির্বাচনের সময়সীমা নিয়ে ধোঁয়াশা, এর পিছনে আসলে কারণগুলো কি? এটা কি এই সরকারকে দীর্ঘায়িত করার কোনো কৌশল কিনা? না, অবশ্যই আপনি শেষের বাক্যে যেটা বলেছেন, অবশ্যই আমরা তো এটাইতে মনে করি। কারণ যারা আজকে উপদেষ্টা পরিষদে বসে আছেন, আপনি এই সকল লোক কোনোদিন এই পদে আসবে এটাকে ওনারা চিন্তা করেছিলেন? চিন্তা করেন নাই। কারণ একটা ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কিন্তু এই সুযোগটা সৃষ্টি হয়েছে। তারপরেও আপনি দেখবেন এখানে যে বিতর্কটা এখন হচ্ছে, যে অনেকে চেয়েছিল যে একটা জাতীয় সরকার গঠন করার জন্য। তো জাতীয় সরকার হলে সেই সরকারের প্রতিনিধি কিন্তু রাজনৈতিক দলগুলি থাকতো। কিন্তু আপনারা দেখেন না, আমরা বলেছিলাম স্পষ্ট ভাষায় যে না, যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছিলাম, যে গণতন্ত্রের জন্য আমার সহযোদ্ধারা জীবন দিয়েছে, গুম হয়েছে, জেল কেটেছে, তাদের সেই রক্তের ঋণ শোধ করার জন্য আমরা একটা গণতন্ত্রে ফিরে যেতে চাই। যার কারণে একটা নির্বাচন চাই, যার জন্য আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্ট বলেছে যে কথাটা আমি আগের পর্ব বলেছি, যে আপনি একটা রোড ম্যাপ দেন, সুনির্দিষ্ট কর্মসূচি দেন, যে আমি জুন পর্যন্ত এই কাজ করব, আমি আগস্টে এইটা করব, আমি ডিসেম্বরে এইটা করব, আমি এই সময় এটা। কিন্তু সেটা তারা দিচ্ছে না। বরং দেখো এখন নানা কথা, এই যে বলছে যে 5 বছর দেখতে চায়, কে দেখতে চায় তাদেরকে? আমরা যদি প্রশ্ন করি কে দেখতে চায়, এরকম তো কোনো আপনি সুনির্দিষ্ট কোনো প্রস্তাব পাবেন না। কারণ সোশ্যাল মিডিয়া, ফেসবুকে 2-4 জন লিখলেই কি সেটাকে জনপ্রিয়তা পরিমাপের মাপকাঠি হয়ে যায়? নো। আপনি বাংলাদেশের কত % লোক ফেসবুক দেখে? আপনি তো গণমাধ্যম আছেন, দেখেন, আপনি সার্চ করে দেখেন যে কত সাবস্ক্রাইবার কত ফেসবুকের। তা সুতরাং আপনাকে এটা লক্ষ্য করতে হবে, এটা একটা কনস্পিরেসি আমরা মনে করি, ষড়যন্ত্র। এই যে যারা ক্ষমতায় আছে, যে কথা রাশেদ খান চমৎকারভাবে বলেছে, যে এদের কিন্তু গণতান্ত্রিক কোনো আন্দোলন সংগ্রামেরা ছিল না, এরা সুশীল সমাজ। কিন্তু আজকে তাদের মধ্যে একটা ক্ষমতার মোহ পেয়ে বসেছে, কি মজা, রাষ্ট্র ক্ষমতা ভোগ করছে, কোনো কষ্ট নাই, জেল নাই, জুলুম নাই, মামলা নাই, কোনোদিন রাজপথে একদিন রৌদ্রে হাঁটে নাই, বৃষ্টিতে ভেজে নাই। সুতরাং ক্ষমতা উপভোগ তো ভালোই লাগছে তাদের কাছে, যার কারণে বলার চেষ্টা করছে 5 বছর আমাদেরকে চায়। এইগুলি দিয়ে বরং আমরা যেটা মনে করি, ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত সম্মানিত লোক, বাংলাদেশের উনি নোবেল বিজয়ী করে বাংলাদেশের ভাবমূর্তি সারা বিশ্বে উনি উজ্জ্বল করেছে। যার জন্য আমরা মনে করি বাংলাদেশের ভাবমূর্তির সাথে ডক্টর ইউনূসের ভাবমূর্তি কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটা পারস্পরিক সামঞ্জস্যপূর্ণ, বিপরীত না। কিন্তু সেখানে উনি যদি আজকে বাংলাদেশে যদি ওনার বিরুদ্ধে আন্দোলন হয়, ওনার বিরুদ্ধে যদি সংগ্রাম হয়, যদি কোনো অবাঞ্ছিত পরিস্থিতি তৈরি হয়, তাহলে আমরা মনে করি ডক্টর ইউনূসের ইমেজ সারা বিশ্বব্যাপী প্রশ্নের সম্মুখীন হবে। আপনি দেখবেন আমাদের পার্শ্ববর্তী মিয়ানমারে অং সান সু কি একসময় নোবেল পেয়েছিলেন, পরবর্তী তার কার্যক্রমে যখন উনি গণতন্ত্রের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিপক্ষে জান্তাকে সমর্থন করেছে, সারা বিশ্বব্যাপী কিন্তু উনি নিন্দিত হয়েছে। অনেকে প্রস্তাব করেছে ওনার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া হোক। সুতরাং আমরা বাংলাদেশে এই ধরনের কোনো অবাঞ্ছিত পরিবেশ তৈরি হোক, এটা কিন্তু আমরা কখনো চাই না। বরং আমরা ডক্টর ইউনূসকে, যার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছে যে ডক্টর ইউনূসকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কারণ ডক্টর ইউনূস যদি ব্যর্থ হয়, তাহলে যেন আকাঙ্ক্ষা ব্যর্থ হবে। কারণ আমাদের এখন প্রচেষ্টা কি, আপনি দেখেন, এই যে বলা হচ্ছে, রাশেদ খান চমৎকারভাবে বলেছে, সকল রাজনৈতিক দল মানে এই যে সমস্যা কমিশনের রিপোর্ট দিয়ে দিয়েছে, তাদের সাথে প্রতিনিয়ত বৈঠক করছে। তো এত দেরি হওয়ার আপনার কারণটা কি? আপনার কি রাজনৈতিক দলগুলি যে আকাঙ্ক্ষা, সেইটাকে তো আপনি বাস্তবায়ন। আপনি কি বলেছেন? ডক্টর ইউনূস বলেছে যে অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথে মিল হলে সেটা বাস্তবায়ন হয়ে পরবর্তীগুলি আমরা রেখে যাব, যাতে পরবর্তী সংসদ এসে বা যারা ক্ষমতা এসে তারা করবে। এখন আপনি তো সেই পথে হাঁটছেন না। আপনি রাষ্ট্রের পরিবর্তন করার কথা আপনাকে কে বলেছে? কোন রাজনৈতিক দল বলেছে? বাংলাদেশের সংবিধান পরিবর্তনের কথা রাজনৈতিক দলগুলি বলেছে? রাজনৈতিক দলকে সেকেন্ড রিপাবলিক কথা কোন রাজনৈতিক দল বলেছে? আপনি বলেন এই আন্দোলন, রাশেদ খান তো এখানে আছে, আন্দোলনের সক্রিয় শীর্ষ নেতাদের একজন, যে এই 15.5 বছরে কেউ সেকেন্ড রিপাবলিক করবে কেউ বলেছে কখনো? আপনি হঠাৎ করে এই যে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হওয়ার পর আপনি বলছেন সেখানে রিপাবলিক করতে হবে, আমার সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। হ্যাঁ, আপনি আপনার কথা মানি, আপনার একটা আইডিয়া থাকতে পারে, আপনার একটা ভিশন থাকতে পারে,
আপনার একটা লক্ষ্য থাকতে পারে যে আমি এটা করব। যদি আপনি সেইটাই মনে করতেন তাহলে আপনি কেন বর্তমান কনস্টিটিউশন অধীনে আপনি শপথ নিতে গেলেন? এবং এই যে বৈষম্য দিয়ে সাথে 3 জন উপদেষ্টা ছিলেন, তারা বোঝে নাই যে কনস্টিটিউশনের আওতায় আমি যদি যাই তাহলে আমি অনেক কিছু বিপ্লবী কাজ আমি করতে পারবো না। কারণ আপনি কনস্টিটিউশন মেনে তো আপনাকে চলতে হবে। আজকে আপনি কনস্টিটিউশন মেনে মন্ত্রী হয়েছেন, মানে উপদেষ্টা তো মন্ত্রী, সেখানে আপনার কাছে খুব এনজয় মনে হচ্ছে। আবার এখন আপনি বলছেন সংবিধান সুরক্ষা। যদি আপনি সেইটাই মনে করেন তাহলে আপনারা পদত্যাগ করে রাজপথে নেমে আসেন, সেগুলি আসছে না। কিন্তু বরং একজন এসে একটা নতুন রাজনৈতিক দল করছেন, যেই দল এখন পর্যন্ত কোনো নিবন্ধন জন্য আবেদনই করেনি, যেই দল এখন পর্যন্ত তাদের গঠনতন্ত্র চূড়ান্ত করতে পারেনি, যে দল আগামী দিনে মানুষের জন্য কি করবে সেই দর্শন বা তার কোনো টার্গেট তারা দিতে পারেনি, সেই দল এখন বলছে নির্বাচন পিছাইতে হবে, জনগণ 5 বছর এই সরকারকে দেখতে চায়। অর্থাৎ ক্ষমতার উত্তপে গণতান্ত্রিক যে মূল্যবোধগুলি আছে সেগুলি ভুলে গেছে। আমরা অনেক কথা বলতে চাই না, আমরা ঐক্যের, কারণ বিএনপি সবসময় কিন্তু ঐক্যতে বিশ্বাস করে। আপনি দেখবেন আজকে যারা বলছে যে এই কাজগুলি করবেন, তারা তো বৈষম্য ছাত্র আন্দোলনের সময় তাদের ঘোষণাপত্র কি ছিল দেখুন, বলুক যে এই এই দাবিগুলি আমাদের ছিল। একটা দাবিও তাদের ছিল, তাদের ছিল চাকরি। বৈষম্য কই, এই যে 9 মাসে তো আজকে চাকরির কোনো ব্যবস্থা করতে পারে নাই, কোনো কর্মসংস্থান কোনো সুযোগ তৈরি করতে পারে নাই। তাইলে তারা ইউনুসকে বলুক যে আন্দোলন আমরা করেছিলাম কর্মসংস্থানের জন্য কোঠার বিরুদ্ধে, সেই আমাদের আকাঙ্ক্ষা তো আপনার ধারে কাছেও নাই, সেই কথা কিন্তু বলছে না। বরং তারা কিভাবে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করবে, ওই সচিবালয়ে তদবির, তাদের লোককে কোথায় বসানো যায়, এই নানা ধরনের কর্মকাণ্ডে তারা ব্যস্ত, যার কারণে নানা মহল থেকে এখন এমন একটা আপনার ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে যে ইউনুসকে মানুষ চায় দীর্ঘদিন। আপনি ঠিক আছে, কোন ক্রাইটেরিয়া আপনি ওনাকে চায় বলুক, সেটা তো তাহলে জনগণ আশ্বস্ত হবে, রাজনৈতিক দলগুলি আশ্বস্ত। মোহাম্মদ রাশেদ খান, আপনাকে দিয়ে শুরু করি। এনসিপি তাদের যে সভা করেছে সেখানে বলেছে আসলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ কিংবা আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন নয়, সংস্কারের আগে কোনো নির্বাচন নয়, যেন আওয়ামী লীগের বিচার কি তাদের একমাত্র সেই রাজনৈতিক দলেরই দাবি, না আপনারাও সেটাতে সমর্থন করছেন, এবং তার আগে যে নির্বাচন নয় এই কথাটা আসলে কতটুকু যৌক্তিক? দেখেন, বাংলাদেশের প্রত্যেকটা দল রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার সেই বিষয়ে সোচ্চার, কিন্তু এই দলগুলোকে এক ধরনের ব্লেম দেওয়া হচ্ছে যে তারা কেউ সংস্কার চায় না, তারা শুধু নির্বাচন চায়। গতকাল দেখলাম যে একটি দলের অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি বললেন যে এমন একটি অবস্থা তৈরি করা হয়েছে যে নির্বাচন চাওয়া মনে হচ্ছে যে অপরাধ। সেখানে আমি তার বক্তব্য দেখলাম, তিনি বলছেন যে গত 8 মাসে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার জন্য সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে আমরা সেটি জানতে চাই। এখন আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা মানে কি? নিষিদ্ধ করা। এর আগে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, এটি বিএনপি চায় না, এই কথাটি সত্য নয়। অর্থাৎ বিএনপির পক্ষ থেকে তাদের বক্তব্য স্পষ্ট করা হয়েছে, সরকারকে আমরা ম্যান্ডেট দিয়েছি যে আপনারা গণহত্যার বিচার করবেন, আপনারা ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করবেন এবং একটি জাতীয় সনদ বা রিফর্ম চার্টার তৈরি করবেন, যেখানে প্রত্যেকটা দলের স্বাক্ষর থাকবে যে আগামীতে যেই ক্ষমতায় যাক না কেন এই রিফর্ম চার্টার বাস্তবায়ন করতে সে বাধ্য থাকবে। সরকার কি গত 8.5 মাস অতিক্রম করেছে এই উদ্যোগগুলো সরকার গ্রহণ করেছে? করেনি। আগামীতে কবে সরকার রাষ্ট্র সংস্কার শুরু করবে সেই বিষয়ে সরকারের কোনো স্পষ্ট বক্তব্য আছে? মোশাররফ ভাই চমৎকার বলেছেন যে সরকারের 1 সপ্তাহের প্ল্যান কি, 1 মাসের প্ল্যান কি, 2 মাসের কি, 6 মাসের কি, 8 মাসের কি, 10 মাসের কি? আমরা কেউ জানি? একটি সরকারকে তো পরিকল্পনার উপর ভিত্তি করে চলতে হয়, দেশ চালাতে হয়, কিন্তু এই সরকার তো আনলিমিটেড সরকার, এই সরকার তো আনপ্ল্যান্ড সরকার। সরকারের কোনো পরিকল্পনা আমরা জানি না, রোডম্যাপ জানি না। এখন সরকার সংশ্লিষ্ট যে পার্টি গঠিত হয়েছে, সরকার একজন উপদেষ্টা পদত্যাগ করে যে পার্টি গঠন করেছেন, সেই পার্টির নেতারা এখন বলছে যে গণহত্যার বিচার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে ইলেকশন নয়। তো নিষেধটা কে করেছে? গণহত্যার বিচারটা করেন না, রাষ্ট্র সংস্কার করেন না, এরপর ডিসেম্বরের মধ্যে ইলেকশন দেন। কারণ ডিসেম্বরের মধ্যে যদি ইলেকশনটা আপনি না দেন তাহলে কবে দিবেন? জুনে দিবেন? জুনে কি ইলেকশন হয়? এই যে এখন এপ্রিল মাস, এপ্রিল শেষ হয়ে মে মাস, এপ্রিল মাসের যে প্রচণ্ড গরম,
মে মাসে এখন যে প্রচন্ড মানে আবহাওয়ার যে অবস্থা, অনেক গরমে, এর মধ্যে কিন্তু মানুষ ভোট দিতে যেতে পারবে না। সুতরাং ইলেকশন করার জন্য ডিসেম্বর বা তার আগে ওই সময়টা উপযুক্ত সময়। আর আমরা তো ডিসেম্বরে একবার বিজয়ী হয়েছি, আর দ্বিতীয়বার আমরা বিজয়ী হয়েছি কখন? আমরা আগস্টে। তো আগস্টে তার ইলেকশন দিতে পারেননি, আগস্টে চলে গেছে। সুতরাং আগামী ডিসেম্বরে যদি আমরা আরেকটি ইলেকশন আপনারা দেন, আমরা দুইটা বিজয় কিন্তু আমরা একসাথে পালন করতে পারবো। আপনি যদি মনে করেন যে না, আমি ইলেকশনের ধারে কাছেও যাব না, জনগণ মনে করছে যে আমি 5 বছর থাকবো, সেটি কিন্তু ফখরুদ্দিন মঈনুদ্দিনও চেয়েছিল। বরং আমি মনে করি যে প্রধান উপদেষ্টার যে ইমেজ, সেই ইমেজের প্রতি আমাদের প্রত্যেকের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার জায়গাটা রয়েছে। যদিও ওই যে তার কাছে যে ধরনের প্রত্যাশা ছিল যে গত 15 বছর যদি তিনি আমাদের সাথে থাকতেন, হাসিনা কিন্তু এইভাবে থাকতে পারতো না। তার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, একবার যদি তিনি বলতেন যে বাংলাদেশে একটি স্বৈরাচার সরকার, সেই সরকার বাংলাদেশের মানুষকে গুম করছে, খুন করছে, নির্যাতন করছে এবং ভোট তারা কারচুপি করে ক্ষমতায় রয়েছে, তিনি যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে কথাগুলো বলতেন, হাসিনা কি 15 বছর থাকতে পারতো? পারতো না। আমাদের একমাত্র মুখপাত্র আন্তর্জাতিকভাবে তিনি ছিলেন, তিনি বলেননি। তারপরেও তিনি যেহেতু নোবেল পেয়েছেন, আন্তর্জাতিক পরিচিতি আছে, গ্রহণযোগ্যতা আছে, এই কারণে আমরা তাকে সমর্থন দিয়েছি। এখন তিনিও কি বললেন? তিনিও বললেন যে আমরা দ্রুত চলে যাই, জনগণ চায় না। ওই যে 5 বছরের কাছাকাছি তার চিন্তা ভাবনা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ওই কেন্দ্রিক চলে যাচ্ছে। এখন তাকে এইভাবে মোটিভেট আসলে কে করছে? আমি যতদূর জানি যে উপদেষ্টাদের ভিতরে 3টা গ্রুপ। একটা গ্রুপ চাই যে দীর্ঘমেয়াদী করতে, আর একটা গ্রুপ চাই যে না, দীর্ঘমেয়াদী করলে রাজনৈতিক দলগুলো আন্দোলন করতে পারে। ইতিপূর্বে কিন্তু ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। ওই সরকারের প্রথম 1 বছর কিন্তু ব্যাপক প্রশংসা মানুষ করেছে, দুর্নীতি বিরোধী অভিযান চালিয়েছে, নানান বিষয়ে পদক্ষেপ নিয়েছে। মানুষ কিন্তু তাদেরকে অভিনন্দন জানিয়েছিল, প্রশংসা করেছিল। পরবর্তীতে কি হলো? সেই ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে জনগণ আন্দোলন করলো। সুতরাং একটি গ্রুপ রয়েছে এই সরকারের উপদেষ্টা পরিষদে, তারা যেটি সরকারকে বোঝাতে চেষ্টা করছে যে আপনি ইলেকশনটা যত দ্রুত পারেন দেওয়ার চিন্তা করেন। আর একটা গ্রুপ রয়েছে নিরপেক্ষ, চুপচাপ 5 বছর থাকলেও সমস্যা নেই, আবার নির্বাচন দিয়ে দিলেও সমস্যা নেই। এই যে সরকারের মধ্যে 3টা গ্রুপ, সরকার প্রধান উপদেষ্টা আমার কাছে মনে হচ্ছে যে তিনি আসলে স্পষ্ট কোনো বক্তব্য মানে প্রকাশ করতে পারছেন না এই বিভ্রান্তিকর বক্তব্যের কারণে। এই কারণে আমরা বলেছিলাম যে এই অযোগ্য উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচার যদি করতে চান, সবার আগে উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে তাড়াহুড়া করে পর্যাপ্ত সময় পায়নি, যথেষ্ট যোগ্যদের মাধ্যমে উপদেষ্টা পরিষদ গঠন করতে পারেনি। তো সময় তো পরবর্তীতে পেলেন, কেন আপনি যোগ্য ব্যক্তিদের যুক্ত করলেন না? এখন মাঠে ময়দানে ছেড়ে দেওয়া হচ্ছে যে আগামী ইলেকশন কোনোভাবেই গণহত্যার বিচার আর রাষ্ট্র সংস্কারের আগে হবে না। হাসিনা যদি, আমি শেষ করে দিই, হাসিনা যদি ভারতে থাকে আর আপনি বলেন যে হাসিনাকে ফাঁসি না দিয়ে ভারত থেকে ফিরিয়ে না এনে ইলেকশন হবে না, সেটা কি সম্ভব? হাসিনাকে আপনি আগামী 1 মাসের মধ্যে ফিরিয়ে আনেন, বাধা কে দিয়েছে? আমরা তো বাধা দিইনি। কিন্তু আপনি যদি এই ধরনের একের পর এক নতুন নতুন বয়ান সৃষ্টি করে আপনি বলেন যে ইলেকশন মানে পিছাবো, সেই ধরনের একটি অভিপ্রায় ব্যক্ত করেন, সেটি এদেশের জনগণ মানবে না। আমাদের দাবি কি? আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি গণহত্যার বিচার 1 নম্বর এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, 2 নম্বর ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, 3 নম্বর আগামী ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা দিতে হবে। অন্যথায় নির্বাচন নিয়ে যদি এই ধরনের তামাশা শুরু হয়, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা শুরু হয়, তাহলে কিন্তু বাংলাদেশের সংকট আরো বেশি বাড়বে। জি, ধন্যবাদ জনাব এবিএম মোশাররফ হোসেন। কিছু কিছু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আছে তদবির বাণিজ্য চলছে, বিভিন্ন ধরনের আপনারা দলের থেকেও কিছু কথা বলা হয়েছে, কিন্তু এনসিপি আবার বলেছে যে প্রশাসনে বিভিন্ন জায়গায় বিএনপির লোকজনই অবস্থান করছে, এদের অধীনে আসলে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা, এই বক্তব্যটা আসলে আপনারা কিভাবে নিচ্ছেন, কিংবা বিকল্প কি আসলে? না, এই বক্তব্যটার কোনো ভিত্তি আছে বলে আমরা মনে করি না। আর বরং আপনি দেখবেন আমরা কিন্তু বারবার বলেছি যে ডক্টর ইউনূস থেকে শুরু করে সকল রাজনৈতিক দল বলছে যে হাসিনা প্রশাসনটাকে নগ্ন দলীয়করণ করেছে। তাইলে ইউনূস সাহেবের উচিত ছিল কি এসে প্রশাসনটাকে ঢেলে সাজানো, কিন্তু আপনি 9 মাসে কি সাজিয়েছে? এখনো সেই শেখ হাসিনার সাজানো প্রশাসন দিয়ে উনি চলছে, বরং নানা ক্ষেত্রে কিন্তু বিপর্যয় তৈরি হচ্ছে, যার কারণে আমরা নানা সময় দেখছি। তো সুতরাং আর প্রশাসনে বিএনপির লোক বসে আছে, এর ভিত্তিটা কি, কোথায় আছে আপনারা বলুক। বরং আমরা নানা ক্ষেত্রে শুনি যে নানা পত্রপত্রিকায় মিডিয়া আমরা দেখি যে এই এনসিপির যারা বৈষম্য বিরোধী আন্দোলন, তারা গিয়ে প্রেশার করছে নানা ভাবে যে এই লোককে নিয়োগ দিতে হবে, এই লোককে এই পোস্টে দিয়ে। ওয়াসার একটা ঘটনা, 350 লোকের কে নিয়োগ দিয়েছে? আমরা দেখলাম যে এনসিপির কোন কোন নেতা পাঠিয়েছে লিস্ট সহ, তারা টেলিফোন নাম্বার সহ দিয়ে দিয়েছে।
ওই সেই ব্যাপারে কি গভর্নমেন্টের পক্ষ থেকে একটা বক্তব্য আপনি কখনো দেখেছেন? আমরা দেখিনি। আমরা দেখেছি যে এই যে এনসিপির এক নেতার বাপের তদবির সরে নেই, পঞ্চগড় জেলার জজ, তাকে সাথে সাথে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। আপনি দেখেন না কিছুদিন আগে জেলা বিকিতে চেয়েছিল এনসিপির এক নেতার কাছে থানার ওসি, সে ওসিকে তাৎক্ষণিকভাবে ক্লোজ করা হয়েছে। তাহলে প্রশাসন কার কথা শুনে? এটা তো সহজেই অনুমান করা যায়। এখন আপনি দেখেন যে কথাটি রাশেদ খানও বলেছে যে ওনারা বলেছে আওয়ামী লীগের বিচার ব্যান না হলে হবে না। আরে আওয়ামী লীগের আপনি তো ছাত্রলীগকে নির্বাহী ক্ষমতা বলে ব্যান করে দিয়েছে, তো আওয়ামী লীগকে দেন। আপনি কে ঠেকিয়েছে আপনাকে? কেউ বলেছে আওয়ামী লীগকে ব্যান করা যাবে না? আপনি কেন করছেন না? আওয়ামী লীগের নিবন্ধন, জামাতের নিবন্ধন আওয়ামী লীগ বাতিল করে দিয়েছে না? ওনারা তো আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দিতে পারে, দেয় না কেন ইউনূস সাহেব? এই ইন্টারিম গভর্নমেন্ট অনেক পাওয়ারফুল, কেন তারা দেয় না? অর্থাৎ এই সকল স্লোগান তুলে, এই সকল বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়। আর বিচার, আপনাকে বিচার করতে তো কেউ নিষেধ করে নাই। আপনি মাত্র একটা ট্রাইব্যুনাল করে 136 জনের বিচার করছেন, তা আওয়ামী লীগের অপরাধ কি 136 জন লোক করেছে? প্রতিনিয়ত আমরা দেখি আপনি এত টাকা পাচার হয়েছে, এই তার ফ্ল্যাট জব্দ হচ্ছে, এই আদালতের মাধ্যমে অমুক জায়গায় নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। কই এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট বিচার তো আপনি এখনো শুরু করতে পারেননি। আমরা তো বলেছি একটা ট্রাইব্যুনাল দিয়ে কোনোভাবে আওয়ামী লীগের এই দত্তদের বিচার করা সম্ভব না। আপনি ট্রাইব্যুনালের সংখ্যা কেন বাড়াচ্ছেন না? অর্থাৎ কথা বলা যায় বাস্তব। আরেকটা বলছে যে সংস্কার ছাড়া হবে না। আমি আপনাকে বলি, ইতিমধ্যে আপনি তো গণমাধ্যম, বহু রাজনৈতিক দলের লোক আপনার কাছে আসে। আমি তো একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করার জন্য যেই সংস্কার দরকার সেই ব্যাপারে অলরেডি বাংলাদেশের রাজনৈতিক দল, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে। একটা কি, কেয়ারটেকার গভর্নমেন্ট, সবাই মেনে নিয়েছে, এই নিয়ে কোনো বিতর্ক নেই। আপনার প্রধানমন্ত্রী 2 টাইমের বেশি হতে পারবে না, মেনে নিয়েছে। আপনার আপার হাউস একটা তৈরি করা হবে যাতে সংসদ স্বৈরাচার না হয়, মেনে নিয়েছে। আপনি দেখবেন আর্টিকেল 70 বলা হচ্ছে যে সংসদকে কার্যকর করা, সংশোধনের ব্যাপারে সবাই ঐক্যমত হয়েছে। আপনাকে এই লোকাল গভর্নমেন্টে পার্টির ইলেকশন করে কিন্তু আমাদের টোটাল ঐতিহ্য, সেখানে বলা হয়েছে নো, কোনো নিরপেক্ষ নির্বাচন হবে লোকাল গভর্নমেন্ট। ওকে, সবার কোনো দ্বিমত নাই। আপনার আওয়ামী লীগের ব্যান্ডের ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই, আপনি নির্বাহী আদেশে বাতিল করে দিতে পারেন। আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রে তার কাজের কোনো বিচার নাই। তারপর আপনার নির্বাচন কমিশন সংস্কার, ওই যে বিচারপতি নিয়োগ সংস্কার, সবাই বিধিপক্ষ সবাই আপনার সংস্কার কমিশনে তার প্রতিবেদন দিয়েছে। তাইলে আপনার সংকটটা কোথায়? সংকটটা একটা জায়গায় আমার মনে হচ্ছে, ক্ষমতায় থাকার যে মজা, এই মজাটা উনি মনে করছে যে আগামী 5 বছর তারা উপভোগ করতে চায়। সংকটটা এখানে তৈরি হয়েছে, এর অন্য কোনো জায়গায় সংকটটা তৈরি হয়নি। তো যার জন্য যেখানে জনগণের অনেকটা ঐক্যমত হয়ে গেছে সংস্কারে, তাহলে আপনার সংকটটা কোথায়? আমি তো কোনো সংকট দেখি না। বরং আপনি নতুন নতুন তথ্য উপাত্ত সংগ্রহ করেন, নতুন নতুন, ওই যে রাশেদ খান চমৎকার একটি শব্দ ব্যবহার করে যে বয়ান। আপনি বলছে যে ভোটারদের বয়স 17 করার জন্য। এই যারা এই প্রস্তাবটা দিয়েছে তারা কি একটু চিন্তা করেছে যে বাংলাদেশে এখন শিশুর সংখ্যা কি? আমার প্রার্থীর বয়স 21 না না, বছর, শিশুর সংখ্যা 17 বা 18 হলে তো ভোটার হতে পারে। তাহলে এটা যদি আপনি 17 করেন, তাহলে আপনার আইন সংশোধন করতে হবে। কারণ এখন একটা শিশুকে আপনি গ্রেফতার করলে তাকে কিন্তু আপনার শিশু সংশোধনাগারে পাঠাতে হয়, তার বিচার আলাদা আদালত করতে হয়। তো একটা শিশু ভোটার হতে গেলে আপনার কত ক্ষেত্রে আইনের চেঞ্জ করতে হবে। আবার প্রার্থী বলছেন 23, সেটা হয়তো বোঝা যাচ্ছে যে 18 হলে সে সাবালক হয়ে যায়, 23-এর ক্ষেত্রে অত প্রবলেম হয় না। কিন্তু সামগ্রিক অবস্থাগুলি দিয়ে একটা ধূম্রজাল তৈরি করা হচ্ছে। তারপর বলা হচ্ছে যে রাষ্ট্রের নাম পরিবর্তন করার। রাষ্ট্রের নাম কি কেউ পরিবর্তন করতে বলেছে? বা রাষ্ট্র কি কোনো সংকট তৈরি করেছে এই নামের ক্ষেত্রে? বরং আমাদের সংবিধানকে অমান্য করে শেখ হাসিনা যা কিছু করেছে, আপনি তার বিচার করা আমাদের দ্রুত উচিত। রাশেদ শাহ কি বল, আপনি এখন পর্যন্ত শেখ হাসিনার বিচার করতে পারেন না, শুরু করতে পারেন নাই কেন? আপনি 9 মাস তো চলে গেছে, আপনি কত মাস নিতে চান? ধন্যবাদ। ফিরবাত আছি মোহাম্মদ রাশেদ খান। জাতীয় ঐকমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে, আপনাদের সাথে 19 হয়েছে, আজকেও জাতীয় সমমনা দলগুলোর সাথে আলোচনা হয়েছে। সেখানে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেছেন আমাদের এক জায়গায় আসতে হবে। এর অর্থ এই নয় যে সব বিষয়ে আমরা একমত হতে পারবো, কিন্তু যেগুলো রাষ্ট্র বিনির্মাণে পুনর্গঠনের প্রয়োজন, গণতান্ত্রিক ও জবাবদিহিতা ব্যবস্থা তৈরির জন্য প্রয়োজন, সেখানে আশা করি একমত হতে পারবো। সেটা জাতীয় ঐকমত্য কমিশনের চেষ্টা। আসলে ঐকমত্য কমিশনের কার্যক্রম কতদূর অগ্রসর হলো এবং সংস্কারকে নিয়ে আসলে যে আলোচনাগুলো হচ্ছে, সংস্কার আসলে কতটুকু অগ্রগতি লাভ করলো? আসলে ধন্যবাদ। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে রাষ্ট্র সংস্কার এখনো তো শুরু হয়নি, তার মানে সংস্কার নিয়ে কোনো অগ্রগতি নাই। আর ঐকমত্য কমিশনের বিষয়ে যেটি বললেন,
তাদের সাথে আমাদের দলের বৈঠক হয়েছে, আমরা আমাদের প্রস্তাবনা দিয়েছি, অন্যান্য দল তাদের প্রস্তাবনা দিয়েছে। এখন আমার কথা হলো যে এই যে দলগুলোর প্রস্তাবনা, যেটি আমরা এই ঐক্যমত কমিশন গঠিত হওয়ার আগে যে বিভিন্ন কমিশন গঠিত হলো, তখন আমরা বিভিন্ন কমিশনের কাছে জমা দিয়েছিলাম। সেই কমিশনগুলো কি আমাদের সেই দলগুলোর প্রস্তাবনা থেকে কতটুকু বিষয়ে আমরা একমত হতে পেরেছিলাম বা পেরেছি, সেটা কি তারা এক জায়গায় করেছে? তারা কিন্তু সেটি করেনি। তারা কি করলো? তারা সেই বিষয়গুলোকে সামনে না এনে তারা একটি জাতীয় ঐক্যমত কমিশন গঠন করলো, সেখানে সবাই একসাথে কাজ করছে। তো ঠিক আছে, ভালো কথা। এই সবাই একসাথে কাজ করে আপনারা আগে বের করেন যে কতটুকু বিষয় আসলে আমরা একমত পোষণ করেছিলাম, আমাদের প্রস্তাবনায় দিয়েছিলাম, তাহলে তো কাজটা আসলে খুব সহজে হতো। কিন্তু আপনারা এই কাজটা করেননি। আপনারা, আমার কাছে মনে হচ্ছে যে তারা সময় ক্ষেপণ করছে। ওই যে ভাই যেটি বললেন যে ক্ষমতার চেয়ার বড়ই আরামের চেয়ার, বসলে ওই চেয়ার আর ছাড়তে আসলে মন চায় না। এখন এই উপদেষ্টা পরিষদের অনেকে আছেন যারা কখনো রোদে পুড়ে আন্দোলন করেনি, কখনো বৃষ্টিতে ভিজে আন্দোলন করেনি, কখনো হাসিনার রোষানলে পড়েনি, কখনো জেলে যায়নি, কখনো গুমের শিকার হয়নি, তারা এখন হয়েছে উপদেষ্টা। সুতরাং তারা তো রাজনীতিবিদদের যে সংগ্রাম, কষ্ট, জেলে রিমান্ডে যে নির্যাতন, সেটা তো তারা বুঝবে না। তারা এমন কিছু বোঝানোর চেষ্টা করছে জনগণকে যে রাজনীতিবিদ মানেই দুর্নীতিবাজ, রাজনীতিবিদ মানেই চাঁদাবাজ, রাজনীতিবিদ মানেই খারাপ, আর যত ফেরেস্তা তারা। তো ঠিক আছে, আপনারা এই ফেরেস্তারা, আপনারা আবাবিল পাখির নাই, আপনারা কেন রাজপথে নেমে এসে হাসিনার পতন ঘটাইলেন না? এটা তো মোশাররফ ভাই মানতে পারে না, বিএনপি মানতে পারে না, জামাত মানতে পারে না, গণ অধিকার পরিষদ মানতে পারে না। দেখেন, বিএনপি এবং জামাতের বক্তব্যের যে বৈপরীত্য, সেটি নিয়ে আলোচনা ছিল। জামাতের আমির আজকে বলেছে যে আগামী ফেব্রুয়ারির মধ্যে ইলেকশনটা দেন। আপনি একটা বয়ান শুরু করেছেন ডিসেম্বর থেকে জুন, মানে মুখস্থ একটা বিদ্যা আপনি ছুড়ে দিচ্ছেন। আপনার এই মুখস্থ বিদ্যা দিয়ে কি গণঅভ্যুত্থান হয়েছে? মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে শুরু করি। আসলে সংস্কার কার্যক্রম নিয়ে আপনার মতামতকে একটু যদি স্পেসিফিক বলতে চাই। আসলে আপনারা বলছেন যে গণতন্ত্র বিঘ্নিত হয়েছিল, মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। গত 15.5 বছর যাদের বয়স প্রায় 30-40 হয়ে গিয়েছে, তারাও ভোট দিতে পারেনি। কিন্তু আসলে মানুষের একটি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় শিক্ষা খাত নিয়ে কিন্তু বিগত সরকারের সময় বিভিন্ন আলোচনা করা হয়েছিল যে আসলে শিক্ষা খাতকে ধ্বংস করা হয়েছে। সেই জায়গাগুলোতে আসলে কতটুকু কাজ করা হয়েছে, সেই শিক্ষা ব্যবস্থাকে কতটুকু সংস্কার করা হয়েছে, শিক্ষামন্ত্রী পরিবর্তন হয়েছেন, উপদেষ্টা নতুন এসেছেন, সেটা নিয়ে আসলে কোনো কাজ হচ্ছে কিনা? না, এখানে আপনি লক্ষ্য করবেন যে শিক্ষার ক্ষেত্রে, শিক্ষা তো একটা জাতির মূল স্তম্ভ। একটা জাতি যত শিক্ষিত, যত আপনার মানসম্পন্ন শিক্ষা দিতে পারবেন, তত একটা মানসম্পন্ন মানুষ আগামী দিনে তৈরি হবে। কিন্তু আজকে দেখেন এই সংস্কারের মধ্যে, কারণ এখন তো আপনি দেখেন যে মূল বিষয় ফোকাসটা হলো কিন্তু আগামী দিনে একটি নির্বাচন করার জন্য কি সংস্কারগুলি দরকার, শিক্ষা তার মধ্যে অন্যতম আছে। এর মধ্যে দেখবেন যে আজকে বিএনপি বা সমমানী দলের পক্ষ থেকে যে 31 দফা প্রস্তাবনা দেওয়া হয়েছে রাষ্ট্রপতি, সেখানে কিন্তু স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে বর্তমানে আপনি দেখবেন এখন শিক্ষা খাতে সরকারের বরাদ্দ আছে 1.29% মাত্র জিডিপি। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলেছি আগামীতে যদি এই বিএনপির নেতৃত্বে যদি জোট যদি ক্ষমতা যায়, তাহলে আমরা জিডিপির 5% আমরা শিক্ষা ক্ষেত্রে আমরা দেবো, আমরা বরাদ্দ দেবো। শুধু তাই না, আমরা বলেছি যে বাংলাদেশে বর্তমানে শিক্ষা ব্যবস্থা যে এটা আছে, এটাকে আমরা আরও পরিবর্তন করতে চাই। সেটা একটা হলো নলেজ বেস এডুকেশন, অর্থাৎ যারা খুব ভালো স্টুডেন্ট তাদের জন্য আমরা উচ্চশিক্ষার ব্যবস্থা করব। আরেকটা হলো আপনার এই কর্মসংস্থান বেস, যারা মেট্রিক ইন্টারমিডিয়েট পাস করে, যারা বিভিন্ন এক্সপার্ট বৃত্তিমূলক ট্রেনিং দিয়ে তাদেরকে নানা ক্ষেত্রে তৈরি করে, এই ক্ষেত্রেই একটা। শুধু তাই না, আমরা আরেকটা কথা বলেছি যে এই যে যুবক তরুণরা যারা পাস করে বেরোয়, আপনি দেখবেন বেরোবার পর তাদের মধ্যে কিন্তু একটা মারাত্মক হতাশা কাজ করে যে তারা চাকরি পাবে কিনা, তাদের কর্মসংস্থান হবে কিনা। সেখানে বলা হচ্ছে 31 দফা আপনি স্পষ্ট ভাষায় বলা হয়েছে, যদি চাকরি পেতে তাদের যারা বেকার, এদেরকে 1 বছর পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে বেকার ভাতা দেওয়া হবে। তা আমি মনে করি এইসব সংস্কারগুলি যদি আমরা করতে পারি, শিক্ষার ক্ষেত্রে একটা গুণগত ব্যাপক পরিবর্তন আসবে। এখন এইটার জন্য তো দরকার একটি নির্বাচিত সরকার ক্ষমতায় যাওয়া। কারণ একটা সরকার যখন ক্ষমতা যায়, তখন তার মতো পলিসি করে সে কি করবে, কারণ তার একটা কমিটমেন্ট থাকে জনগণের কাছে। আপনি দেখবেন যে কোনো রাজনৈতিক দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তার কমিটমেন্ট যদি সে বাস্তবায়ন না করতে পারে, পরবর্তী নির্বাচনে জনগণ কিন্তু তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। এবং আমি মনে করি এই নির্বাচন, আগামীতে যে কোনো নির্বাচন, যে কোনো রাজনীতিকের জন্য এটা বিরাট চ্যালেঞ্জ। কারণ কি, এটা আপনি একটু অনুধাবন করেছেন, কারণ কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হবে, এটা কিন্তু আমরা সবাই মেনে নিয়েছি। সুতরাং কেয়ারটেকার সরকারের অধীনে যদি নির্বাচন হয়, নিরপেক্ষ সরকারের অধীনে, তখন কিন্তু ওই একদিনের জন্য হলো কিন্তু জনগণ রাজা।
সে কিন্তু তার মানে আপনি যদি তার সাথে অসাদা আচরণ করেন, আপনি যদি তার কমিটমেন্ট যদি ফেল করেন, আপনি যদি তার আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন না, তাহলে কিন্তু আপনাকে সে জবাব দিয়ে দেবে ভোটের মাধ্যমে। সুতরাং আমার মনে হচ্ছে এখানে রাজনৈতিক দলগুলি একটা অটোমেটিক একটা দায়বদ্ধতার মধ্যে কিন্তু পড়ে যাবে। সে যদি জন আকাঙ্ক্ষাকে প্রত্যাশা না করতে পারে, জনগণ কিন্তু তাকে প্রত্যাখ্যান করবে। সুতরাং আপনি যে সংস্কার কথা বলেছেন, যে আমার মনে হয় এই সংস্কারগুলি তখনই দৃশ্যমান হবে যে একটা তো রাষ্ট্রীয় সংস্কার আপনি এটা করছেন, যে আমাদের নানা ক্ষেত্রে যে অসঙ্গতি আছে, এই যেমন আমাদের প্রশাসনিক সংস্কার, বিচার বিভাগের সংস্কার, আর একটা রাষ্ট্র এই যে শিক্ষা ক্ষেত্রে, এগুলো কিন্তু যখন একটা দল ক্ষমতায় যাবে তখন কোন দৃষ্টি শেষে তার দেশটাকে দেখতে চায় তার উপর। সুতরাং আমি মনে করি এই সংস্কারগুলি আগামী দিনে প্রতিটি রাজনৈতিক শক্তি কিন্তু কমিটমেন্ট জাতির কাছে যে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব। আর নতুন বাংলাদেশ গড়তে হলে এই সংস্কারগুলি ছাড়া বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাক কোনোভাবেই কিন্তু সম্ভব। মানবিক করিডোরের যে বিষয়টি বলা, মানবিক করিডোর আমরা মনে করি এটা ডক্টর ইউনূস সাহেব হঠাৎ কি জন্য এই ব্যবস্থা নিলে যায়নি, কারণ রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে বলেছে তারা কিন্তু দ্বন্দ্ব করে, তারা কিছুই জানে না। কারণ আপনি এখানে দেখেন, আমরা তো সবার আগে তো বাংলাদেশ, এখানে মিয়ানমারে অটোমেটিক দুইটা স্ট্রং পক্ষ, একটা হলো জান্তা সরকার, আরেকটা হলো আপনার আরাকান আর্মি, যারা বিদ্রোহ, যারা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে, এবং আরাকানের প্রায় 3 ভাগের 2 ভাগ কিন্তু আরাকান আর্মির মধ্যে দখল। অথচ আর আমাদের সংকট কি, রোহিঙ্গা, যাদের প্রায় 13-14 লাখ লোক এখানে পারি। গতকালকে দেখলাম সীমান্তে আরো 1,10,000 অপেক্ষা করছে। অর্থাৎ বোঝা যাচ্ছে, কারণ এইটা কেন এদের উপর অত্যাচার, এই দুই যে শক্তি আরাকান আর্মি এবং জান্তা, এই দুইটা শক্তির কেউ কিন্তু আরাকানকে এই রাখাইনদেরকে স্বীকার করে নিচ্ছে না। তারা বলছে এরা আদি বাংলাদেশির চট্টগ্রাম অঞ্চলের লোক এবং এদেরকে এই দেশে ফেরত, তাদের ওই এলাকার লোক না। এবং 1982 সালে তাদের যে নাগরিকত্ব আইন তারা করেছে, সেই আইনে কিন্তু রোহিঙ্গাদেরকে বার্মার নাগরিক হিসাবে স্বীকার করা হয়নি। না হওয়ার কারণে আজকে কিন্তু তারা পরিচয়হীন। তো যার কারণে আমার মনে হয় এই যে মানবিক করিডোর বাংলাদেশের জন্য কোনো পজিটিভ ঘটনা হবে এটা উল্লেখ, বরং বাংলাদেশের একটা ঝুঁকির মধ্যে ফেলে যাবে। কারণ এই মানবিক করিডোর দিয়ে আপনি বলছেন যে খাদ্যশস্য যাবে, এখন এর নিয়ন্ত্রণটা কে করবে, কার হাতে কন্ট্রোল থাকবে, কি শর্তে এটা হবে, কি শর্ত হবে? এই যে দুইটা শক্তি, যে আরাকান আর্মি এবং তাদের সাথে এটার ব্যাপারে কি সমঝোতা হয়েছে, নানা সংকট তৈরি আছে। এবং আপনি জানেন মিয়ানমারের একটা বিদ্রোহ গোষ্ঠী এবং মাদক চোরাচালানের একটা বিরাট চক্র আছে। এই রুট কি তার জন্য ব্যবহৃত হবে? বাংলাদেশকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে দেবে। যদি এটা করতে হয় অবশ্যই রাজনৈতিক দলগুলির সম্মতি নিয়ে করতে হবে। ধন্যবাদ জনাব রাশেদ খান। আমরা একবারই অনুষ্ঠানের শেষ পর্যায়ে মানবিক করিডোর নিয়ে আপনার দলের অবস্থান যদি একটু সংক্ষিপ্ত আকারে আমাদের বলতেন। তার আগে আমি যেটি বলতে চাই, দেখেন সরকার অনেক সিদ্ধান্ত জনগণের বিরুদ্ধে গিয়ে নিচ্ছে। যেমন নারী কমিশন, নারী সংস্কার কমিশন, তারা যে প্রতিবেদন বা প্রস্তাবনা সরকারের কাছে জমা দিয়েছে সেটি আসলে বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ করে না। বিশেষ করে আমি মনে করি শুধুমাত্র মুসলমান ধর্ম না, প্রত্যেকটা ধর্মের সাথে এই নারী সংস্কার কমিশনের প্রতিবেদন সাংঘর্ষিক। দেখেন সেখানে তারা উল্লেখ করেছে যারা আসলে যৌনকর্মী তাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে, এক। দ্বিতীয়ত হলো বিবাহ বিচ্ছেদ, সম্পদ, এগুলো নাকি আপনার ধর্মের কারণে নারীরা বঞ্চিত হচ্ছে। এই যে এই ধরনের কথাবার্তা তারা বলছে, এই জন্য মূলত আজকে হেফাজতে ইসলাম তারা কিন্তু প্রতিবাদ করেছে। আমরা কিন্তু প্রতিবাদ জানিয়েছি, অনেক দল প্রতিবাদ জানিয়েছে, কিন্তু সরকার এই প্রতিবাদে তারা সাড়া দিচ্ছে না। আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের কোনো উপদেষ্টা, সরকারের বিভিন্ন ব্যক্তিমহলের 5 বছর ক্ষমতায় থাকার যে খায়েশ, যদি এই কমিশন বাতিল না করেন, এই কমিশনের প্রস্তাবনা বাতিল না করেন, এই কমিশন সংস্কার করেও যদি একজনকে এর ভিতরে রাখেন যারা এই ধরনের প্রস্তাবনা দিয়েছে, তাহলে আপনারা 5 বছর কেন, জনগণ আপনাদেরকে আগামী 5 মাসও স্থায়ী হতে দিবে না। আর দ্বিতীয়ত মানবিক করিডোর, এই ধরনের সরকার তো এই সিদ্ধান্ত নিতেই পারে না। আপনার প্রধান কাজ কি? আপনার প্রধান কাজ গণহত্যার বিচার করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, রাষ্ট্র সংস্কার করা এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা। সেই দিকে আপনি মনোযোগ না দিয়ে আপনি আমেরিকা, ইউরোপ, জাতিসংঘকে খুশি করার জন্য আপনি মানবিক করিডোর আপনি দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলিয়েছেন। কার সাথে আলোচনা করে সিদ্ধান্ত দিলেন? আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলে, আর এদিকে প্রেস সেক্রেটারি আরেক কথা বলে। মনে হচ্ছে যে বাসের থেকে আপনার কুঞ্চি মোটা। মানে এমন একটি অবস্থা হয়েছে যেখানে পররাষ্ট্র উপদেষ্টা বলছে যে আমাদের সিদ্ধান্ত নীতিগত সিদ্ধান্ত হয়েছে, সেখানে আমাদের প্রেস সচিব বলছে কোনো আলোচনা হয়নি।
এই যে জনগণকে ধোঁকা দেওয়ার একটি চক্রান্ত। জি, তবে শেষ আমি করবেন। সেখানে উল্লেখ দেখেছি যে তিনি আবার শেষে একটি কথা বলেছেন, যদি জাতিসংঘ প্রস্তাব দেয় আমরা লজিস্টিক সাপোর্ট দিব। তার মানে কি? তার মানে ঘুরে ফিরে ওই যে পররাষ্ট্র উপদেষ্টা যে কথা বলেছে সেই কথাই। আমাদের কথা হলো যে এই বাংলাদেশের বুকের উপর দিয়ে কোনো মানবিক করিডর হবে না। ডক্টর ইউনূস যদি নিজেও বলে তাও হবে না, কোনোভাবে হবে না। কারণ আমরা জানি যেখানে এই করিডর হয়েছে সেখানে যুদ্ধ শুরু হয়েছে। আমরা চীনের সাথে যুদ্ধ চাই না, ভারতের সাথে যুদ্ধ চাই না, মায়ানমারের সাথে চাই না। এখন চীন এবং ভারতের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মধ্যে আমরা জড়াতে চাই না। দেখেন এই যে এক্সিস্টিং যে সংবিধান, সেখানে উল্লেখ করা আছে যে যুদ্ধ অবস্থায় নির্বাচন হবে না। এখন সরকারের উপদেষ্টারা কি বলছে? যে একটি যুদ্ধ পরিস্থিতি চলছে, নির্বাচন পেছানোর জন্য নতুন নতুন বয়ান, নতুন নতুন শব্দ তারা আবিষ্কার করছে। একমাত্র কারণ তারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়। তারা চায় যে দেখি আরেকটু চেষ্টা করে দেখি যে সকল দলকে সরিয়ে কিভাবে আমরা ওই যে চায়নার মতন করে, চায়নায় বিপ্লবের পরে যেভাবে ক্ষমতা নিয়েছে না, সিপিসি যেভাবে ক্ষমতা নিয়েছে, তারা মনে করছে আমরাও বাংলাদেশে ওই ধরনের এককভাবে ক্ষমতা আমরা দখল করব এবং এই ক্ষমতার মালিক হবে এনসিপি। আমরা সেটি কোনোভাবে গ্রহণ করব না। আমাদের কথা হলো যে এনসিপি তারা দল গ্রহণ করেছে, কোনো সমস্যা নেই, নির্বাচন কমিশন থেকে নিবন্ধন নিক, কোনো সমস্যা নেই, কিন্তু ক্ষমতায় থাকবে, আবার বিরোধী দলের ভূমিকা পালন করবে। কালকে উপদেষ্টা নাহিদ ইসলাম দেখলাম সরকারকে হুমকি দিচ্ছে, প্রধান উপদেষ্টাকে জবাবদিহিতার আওতায় আনার চেষ্টা করছে। আমার কথা হলো যে আপনি তো 6 থেকে 7 মাস আপনি ক্ষমতায় ছিলেন, তখন কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেননি? তখন কেন গণহত্যার বিচারে এত সোচ্চার ভূমিকা রাখেননি? তখন কেন রাষ্ট্র সংস্কারের জন্য এত কথা বলেননি? এখন কেন বলতেছেন? আপনার জবাবদিহিতা আমরা চাই যে আপনি 6 মাসে কি করেছেন। আপনাকে আমরা উপদেষ্টা হিসেবে বসিয়েছিলাম, আপনি কেন আপনার দায়িত্ব পালন না করে পদত্যাগ করলেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের স্টুডিও উপস্থিত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আলোচনা করছিলাম বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। আসলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, রাজনৈতিক দলগুলো গণতন্ত্রে ফিরে যাক, যে চাওয়া আসলে নির্বাচন একটি সুষ্ঠু ধারায় নির্বাচনের দিকে অগ্রসর হোক সরকার, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।